গুড আফটারনুন এভরিওয়ান। আজ আমরা একটা নতুন টপিক পড়ব, সেটা হলো কটার জয়েন্ট। তো কটার জয়েন্ট পড়ার আগে আমরা দেখে নেব কটারটা কী। কটার হলো একটা ফ্ল্যাট ওয়েজ শেপের পিস, যার রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশন এবং এর উইথে ট্যাপার দেওয়া থাকে। এবার এই ট্যাপারটা ওয়ান সাইডেও থাকতে পারে অথবা বোথ সাইডেও থাকতে পারে। ট্যাপারটা দেওয়ার কারণ কি? ট্যাপারটা দেওয়া হয় এই কারণে যাতে এটাকে ইজিলি অ্যাডজাস্ট করা যায়। ইজি অ্যাডজাস্টমেন্টের জন্য এই ট্যাপার দেওয়া থাকে। এবার আমরা জানবো কটার জয়েন্টটা কী জয়েন্ট বা এটা আমরা কোথায় ইউজ করি। যখন দুটো কোঅ্যাক্সিয়াল রড কি হয়, সাবজেক্টেড হয় অ্যাক্সিয়াল টেনসাইল অথবা কম্প্রেসিভ ফোর্স দ্বারা, তখন তাদেরকে রিজিডলি কানেক্ট করার জন্য আমরা যে জয়েন্টটা করে থাকি সেটা হলো কটার জয়েন্ট। এবার কোঅ্যাক্সিয়াল রড বলতে কি বোঝায়? যখন দুটো রডের অ্যাক্সিসটা সেম লাইনে থাকে তখন আমরা তাকে বলি কোঅ্যাক্সিয়াল রড। তো এরকম দুটো কোঅ্যাক্সিয়াল রড যখন টেনসাইল অথবা কম্প্রেসিভ ফোর্স দ্বারা সাবজেক্টেড হয়, তখন তাদেরকে কানেক্ট করার জন্য আমরা যে জয়েন্টটা ব্যবহার করি সেটা হলো কটার জয়েন্ট। এটা কোথায় ইউজ করা হয় না, ইট ইজ ইউজুয়ালি ইউজড ইন কানেক্টিং এ পিস্টন রড টু দ্য ক্রস হেড অফ এ রেসিপ্রোকেটিং স্টিম ইঞ্জিন। রেসিপ্রোকেটিং স্টিম ইঞ্জিনের পিস্টন রডের সাথে ক্রস হেডের কানেকশনের জন্য এটা ব্যবহার করা হয়। স্ট্র্যাপ এন্ড অফ দ্য কানেক্টিং রডের স্ট্র্যাপ এন্ডে ব্যবহার করা হয়। আর কোথায় ব্যবহার করা হয়? এ পিস্টন রড অ্যান্ড ইটস এক্সটেনশন অ্যাজ এ টেল অর পাম্প রডের সাথে পিস্টন রডের কানেকশনের জন্য এই জয়েন্টটা ইউজ করা হয়। ঠিক আছে, এই যে ফিগারটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো একটা কটারের। ঠিক আছে, এই বিটা হচ্ছে এর উইথ আর টিটা হলো এর থিকনেস। একটু আগেই যে বলছিলাম যে ওয়েজ শেপ রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশনের হয়, তো এটা এই রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশনের এটা একটা কটার। ঠিক আছে, এবার আমরা দেখব এর টাইপস, কত ধরনের কটার জয়েন্ট হয়। না, মেনলি আমরা 3 ধরনের কটার জয়েন্ট ইউজ করে থাকি। কি কি? সকেট অ্যান্ড স্পিগট কটার জয়েন্ট, স্লিপ অ্যান্ড কটার জয়েন্ট, গিভ অ্যান্ড কটার জয়েন্ট। তো আজ আমরা সকেট অ্যান্ড স্পিগট কটার জয়েন্টটা পড়ব। দেখো ফিগারটা ভালো করে, এখানে স্পিগট অ্যান্ড সকেট কটার জয়েন্টের একটা ফিগার দেওয়া আছে, ফ্রন্ট ভিউ আর তার সাইড ভিউ। তো এই জয়েন্টটা, এই কটার জয়েন্টটা বানানোর জন্য আমাদের 3টে কম্পোনেন্টের দরকার হয়। কি কি? একটা সকেট, একটা স্পিগট আর একটা কটার। এই 3টে পার্ট দিয়ে আমরা কি করেছি, এই জয়েন্টটা বানিয়েছি। এর মধ্যে যেটা দেখো লাল হ্যাচিং লাইন দেওয়া আছে সেটা হচ্ছে সেই পার্টটা হচ্ছে আমার সকেট। ঠিক আছে, আর ব্লু দ্বারা যে এখানে হ্যাচিং করা আছে এটা হচ্ছে আমার স্পিগট। আর দেখো যেটা রেক্ট্যাঙ্গুলার শেপের যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমার কটার। ঠিক আছে, তো এই ফিগার থেকে আমি দেখতে পাচ্ছি যে রডটা আমার টেনসাইল লোড কাজ করছে বা টেনসাইল ফোর্স এখানে কাজ করছে। দেখো পি এর যে তীর চিহ্ন দেখো দুটোই বাইরে দিয়ে মানে কি হচ্ছে, এখানে পুল হচ্ছে। পুশ তো হচ্ছে না, ভিতর দিয়ে হলে পুশ হতো, তাহলে কম্প্রেসিভ ফোর্স অ্যাক্ট হতো এর মধ্যে। কিন্তু যেহেতু এটা বাইরে দিয়ে দেওয়া আছে তার মানে কি এখানে পুল হচ্ছে মানে কি এখানে টেনসাইল ফোর্স কাজ করছে। তো পিটা হচ্ছে আমার লোড। ঠিক আছে, ডিটা কি? ডিটা হচ্ছে আমার যে রড বা যে শ্যাফটটা আছে তার ডায়ামিটার। ডি1টা কি? ডি1টা হচ্ছে আমার সকেটের আউটার ডায়ামিটার। সকেটটা দেখো আউটার ডায়ামিটার ইনারও ডায়ামিটার রয়েছে, তার কারণ দেখো সকেটের ভিতরেই আমার কি আছে, স্পিগটটার ভিতরে ঢোকানো আছে, তার মানে কি এটা হলো পোর্শন। তো এর আউটার ডায়ামিটারও আছে, ইনার ডায়ামিটারও আছে। তো আউটার ডায়ামিটারটাকে আমরা ডি1 দ্বারা ডিনোট করেছি আর ডি2 দিয়ে আমরা ইনার ডায়ামিটারটাকে ডিনোট করেছি, যেটা আবার স্পিগটেরও ডায়ামিটার। ঠিক আছে, এবার দেখো ডি3টা কি? ডায়ামিটার অফ স্পিগট কলারের যে ডায়ামিটার সেটা হচ্ছে আমার
D3। আর T1টা কি, এই কলারের যে থিকনেস, স্পিগট কলারের যে থিকনেস সেটা আমরা ডিনোট করেছি T1 দিয়ে। এবার D4টা কি, এই যে সকেট কলার লেখা আছে দেখো, সকেট কলারের যে ডায়ামিটার সেটা আমরা ডিনোট করেছি D4 দিয়ে। আর সিটা কি, থিকনেস অফ দ্য সকেট কলারের যে থিকনেস সেটা আমরা ডিনোট করেছি সি দিয়ে। বিটা কি, কোয়ার্টারের যে উইথ, সেই উইথটা আমরা ডিনোট করেছি বি দিয়ে। এবার সাইড ভিউটাতে দেখো টি লেখা আছে, এটা হচ্ছে কোয়ার্টারের থিকনেস, আর এলটা ডিনোট করেছি আমি কোয়ার্টারের লেন্থ বলে। তো এটা কোয়ার্টারের লেন্থ, এলটা, টিটা হচ্ছে এর থিকনেস। এটা কি, এটা হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য এন্ড অফ দ্য স্লট টু দ্য এন্ড অফ দ্য রডের এন্ড থেকে স্লটের যে এন্ড তার ডিস্টেন্স হচ্ছে এ। নিচে দেখো এগুলোই লেখা আছে, এই যেগুলো ডিনোট করা আছে সেগুলোই পরপর এখানে লিখে দেওয়া আছে, দেখে নেবে এগুলো একটু। এরপরে আমরা এর ডিজাইনটা করব কিভাবে, ডিজাইন করতে গেলে আমাকে ডাইমেনশন জানতে হবে। কার ডাইমেনশন, এই রডের ডায়ামিটার কত হবে, সকেটের ইনার ডায়ামিটার আউটার ডায়ামিটার কত হবে, স্পিগটের ডায়ামিটারটা কত হবে, কলারের ডায়ামিটার কত হবে, কটারের উইথ কীরকম হবে, তার থিকনেস কীরকম হবে। ডিজাইন করা মানে এর ভ্যালু বার করা। তো এই ভ্যালুটা আমরা কীভাবে বার করব, ভ্যালুটা বের করার সময় আমাকে দেখতে হবে যে এই যে লোড পড়ছে তার জন্য কোথায় কোথায় ফেলিয়ার আসতে পারে, তার মানে কোথায় কোথায় উইকেস্ট পোর্শন রয়েছে সেগুলো আমাদের দেখতে হবে। সেই ফেলিয়ারটাকে কনসিডার করে আমরা কি করব, এর ডিজাইনটা করব। দেখো ফার্স্টে আমরা দিয়েছি ফেলিয়ার অফ দ্য রড ইন টেনশন। যদি আমরা এই রডটাকে বা স্যাটটাকে যদি আমরা টেনশন ফোর্স দিয়ে আমরা এটাকে টানি, পুল করি, তাহলে কি হবে, রডটা আস্তে আস্তে ভেঙে যেতে পারে, নেকিং ফর্ম হবে, নেক হয়ে তারপর ওটা ভেঙে যাবে, ব্রেক হয়ে যাবে। তো তাহলে তার ডায়ামিটারটা কীরকম হলে টেনসাইল ফোর্স অ্যাক্ট হলেও আমার ওটা কী হবে, ফেল করবে না। সেটা করা মানেই ডিজাইন করা, রডের ডিজাইন করব, ডায়ামিটারটা পাওয়া মানে রডের ডিজাইন হয়ে গেল। তো সেটা করব কিভাবে না, আমরা দেখছি পিটা ধরে নিচ্ছি এখানে টেনসাইল লোড অ্যাক্ট হচ্ছে রডের মধ্যে। এবার রডের এরিয়াটা কি, যেটা রেজিস্টিং এরিয়া বলছি আমরা, সেটা সার্কুলার। তাহলে সার্কুলার একটা এরিয়ার ফর্মুলা কী হয়, π/4d²। এখানেও তাই, রেজিস্টিং এরিয়া কি হয়েছে π/4d²। এবার এরিয়ার সাথে আমি যদি স্ট্রেস গুণ করি তাহলে আমরা কি পাই, লোড পাই, কারণ স্ট্রেস ইজিক্যাল টু কী হয়, লোড বাই এরিয়া। তো লোড পেতে গেলে আমাকে কী করতে হবে, স্ট্রেসের সাথে এরিয়া গুণ করতে হবে। এখানেও তাই করেছি, P = π/4d² ইন্টু সিগমা টি, যেখানে সিগমা টিটা কি আমার টেনসাইল স্ট্রেস। ঠিক আছে, এখান থেকে আমি কি পাবো, ডি এর ভ্যালুটা পাবো। যদি আমাকে পি বলে দেয়, সিগমা টি বলে দেয়, তাহলে আমি কি পাবো, এখানে ডিটা পেয়ে যাবো। তার মানে ডায়ামিটার অফ দ্য রড। তাহলে ফার্স্টে আমি কিসের ডিজাইন করলাম, রডের ডায়ামিটারের। ঠিক আছে, এবার সেকেন্ড পয়েন্টে কি দিয়েছে, ফেলিয়ার অফ স্পিগট ইন টেনশন অ্যাক্রস দ্য উইকেস্ট সেকশন। এবার যদি আমি এটাকে টেনসাইল ফোর্স দিয়ে যদি টানি তাহলে কি হবে, সেম স্পিগটটাও এখানে ব্রেক হয়ে যেতে পারে। তো কোন জায়গাটায় ব্রেক করবে, স্পিগটটা যদি ব্রেক করে আমার, তাহলে ঠিক কোন জায়গাটায় ব্রেক করবে, এই যে ফিগারটা দেখতে পাচ্ছ, এই ফিগারের ঠিক এই পোর্শনটা টানলে হয় এই জায়গাটা ব্রেক হয়ে যাবে, অথবা এই জায়গাটা ব্রেক হয়ে যাবে, তাই তো, স্পিগটটা ভেঙে যাবে যদি আমি এদিকে টানি, এদিকে যদি আমি টানি। তো সেজন্য এখানে কি করতে হবে, তাহলে আমাকে এখানে দেখো তার এরিয়াটা তাহলে কি হলো, রেজিস্টিং এরিয়াটা π/4d² মাইনাস d2 ইন্টু টি। π/4d² কী হলো, আমার স্পিগটের যে এরিয়াটা, তার ডায়ামিটারটা কী ছিল, d2, তাহলে π/4d² সার্কুলার পোর্শন, আর তার মাঝখানে কী আছে, আমার থিকনেসের জন্য আমার কোয়ার্টারটা ভরা আছে, তাহলে কোয়ার্টারের এরিয়াটা কি, d2 ইন্টু টি, মানে ওই ডায়ামিটার জুড়ে টি থিকনেস। তো এটা যদি আমি বাদ দিই, বিয়োগ করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমার এই রেজিস্টিং এরিয়া। এটার সাথে যদি আমি টেনসাইল স্ট্রেসটাকে গুণ করি তাহলে আমি কি পাবো, লোড। তাহলে এটাকে ইকুয়াল টু করলে আমরা কি পাবো, আমরা স্পিগটের ডায়ামিটার বা সকেটের যে ইনার ডায়ামিটার সেটা পেয়ে যাব। এরপরে ফেলিয়ার
of the rod or cutter in crushing of the failure of the rod or cutter in ক্রাশিংয়ের জন্য একটা ফেলিয়ার হতে পারে রডের সাথে যখন কটারটা অ্যাটাচমেন্টে রয়েছে তখন কি হচ্ছে, বারবার ধাক্কা খাচ্ছে, তার মধ্যে কি হতে পারে, ক্রাশিং আসতে পারে। তো ক্রাশিংয়ের জন্য আমার কোন এরিয়াটা হবে, এই যে স্পিগটের যে ডায়াটা রয়েছে সেই স্পিগটের ডায়া এবং কটারের যে থিকনেস, সে দুটো গুণ করলে আমরা কি পাবো, ক্রাশিংয়ের জন্য যে রেজিস্টিং এরিয়াটা হচ্ছে সেটার সাথে যদি আমি ক্রাশিং স্ট্রেস গুণ করি তাহলে ইকুয়াল টু হয়ে যাবে লোড। এখান থেকে আমরা কি চেক করব, যে ক্রাশিং স্ট্রেসটা আমার ঠিক কতটা। ঠিক আছে, আজ এই 3টে ফেলিয়ার পড়ালাম, এরপরে নেক্সট ফেলিয়ারগুলো আস্তে আস্তে আমরা কমপ্লিট করব। ঠিক আছে, আজকে এখানেই শেষ করলাম।